গত ৯ ঘন্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড। রাতভর ভারী বৃষ্টিতে ওসমানী মেডিকেল সহ নতুন এলাকা প্লাবিত। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। কোরবানি গরুর চামড়া ঢাকায় প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা, ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ। ছাগলের চামড়া ১৮ থেকে ২০ টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা আত্মহত্যার আড়াই মাসেও প্রতিবেদন দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্ররোচনা মামলা প্রভাবিত করার অভিযোগ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। দুদিন ধরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গতরাতে শুরু হওয়া অতি ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। আবারও বাড়ছে নদ নদীর পানি। এরই মধ্যে নগরীর নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গত ৯ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪৮ মিলিমিটার। এদিকে সুনামগঞ্জ তাহিরপুর সড়কে পানি ওঠায় বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ। রোববার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সিলেটে অতি ভারী বৃষ্টি হয়েছে। সোমবারও বৃষ্টি হয়েছে মুষলধারে। পাশাপাশি উজানের ঢলে সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে সিলেটের ৯ উপজেলার ৬ লাখ মানুষের পাশাপাশি নতুন করে বন্যা কবলিত হয়েছে নগরীর নিচু এলাকার মানুষ। অনেক বাসাবাড়িতে কোমর সমান, আবার কোথাও হাঁটু সমান পানি। ১১টার পর থেকে যে টানা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ফলে আমাদের রুমে কন্টিনিউয়াসলি পানি বাড়ছে। ড্রেনেজ ব্যবস্থা এগুলা অব্যবস্থাপনার জন্যই মনে হয়। এরই মাঝে সিলেট ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণ পানিতে তলিয়ে গেছে। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা, ব্যাহত হচ্ছে কলেজের প্রশাসনিক কার্যক্রম। ৫টার দিক থেকে আমাদের কর্মচারীরা আসছে, এসে নিচতলার যেসব নথিপত্র আছে সেগুলো সংরক্ষণ করার চেষ্টা করছে এবং তখন থেকেই পানি আস্তে আস্তে বাড়ছে। অফিসিয়াল কোনো কাজকর্ম আগাচ্ছে না, ১ নাম্বার। ২ নম্বর হলো আমাদের স্টুডেন্টদের যত ধরনের ক্লাস পরীক্ষা ছিল সবই সকালবেলা আমাদের প্রিন্সিপাল মহোদয় বাতিল ঘোষণা করেছেন। এদিকে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সুনামগঞ্জের ছাতক উপজেলার ৫ গ্রামের ১০,০০০ মানুষ পানিবন্দী। সুনামগঞ্জ তাহিরপুর সড়ককে পানি উঠায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আকাশ খারাপ থাকে তাইলে আমার বাড়ি করে পানি উঠবো। পানি উঠলে আমাদের গরু বাছুর নিয়ে জীবিকা নির্বাহ করা খুবই কঠিন হয়ে দাঁড়াইব। মূলত বৃষ্টিপাতের কারণেই এই পানি লেভেলগুলো বাড়ছে। আর এখন আমাদের হাওড়গুলো তো এখন মোটামুটি ফাঁকা রয়েছে। কন্টিনিউ বৃষ্টিপাত বেশি হয়ে পাওয়া, অতিমাত্রা বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে একটা বন্যার আশঙ্কা রয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে প্রতিদিন বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢলে নদ নদীর পানি আবারও বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে সিলেট ও সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে সিলেটে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর আহমেদ, যত সময় যাচ্ছে আমরা দেখছি যে সুরমা নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। পরিস্থিতি কতখানি অবনতির দিকে যাচ্ছে? দেখুন, আসলে গত রাতের বৃষ্টি মূলত সিলেটকে বেশ বিপদেই ফেলে দিয়েছে বলা যায়। কারণ গতকাল রাতে আজকে ভোর ৬টার আগ পর্যন্ত ২৪ ঘন্টায় ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে, এবং এই বৃষ্টি কিন্তু সার্বিক বন্যা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে গেছে। এবং নগরীর যে নিচু এলাকাগুলো আছে এই এলাকাগুলো প্লাবিত হয়েছে। বিশেষ করে সুরমার তীর উপচে কিন্তু যে নিচু এলাকাগুলো আছে, উপশহর, ১৩ রতন, তালতলা, জামতলা, এই এলাকাগুলো মানুষ বেশি এফেক্টেড হয়েছেন এবং গতকাল রাত থেকে অনেকের বাসা বাড়িতে পানি উঠে গেছে। তো ভারী বৃষ্টিপাত হয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে রাত ১২টা থেকে টানা ৩ ঘন্টা ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই সময়টাতেই মূলত অনেকের বাসা বাড়িতে পানি ঢুকে গেছে। কোমর পানি, হাঁটু পানি পর্যন্ত অনেকের বাসা বাড়িতে। বেশ দুর্ভোগের মধ্যে আছে সিলেট মহানগরের মানুষ এই মুহূর্তে। তবে সকাল থেকে আসলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমেছে। সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি এবং উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢলে কিন্তু নদীর পানি বাড়ছে। বিশেষ করে সীমান্ত যে উপজেলাগুলো আছে, যেগুলো বন্যা আক্রান্ত, প্রায় ৯টি উপজেলায় এখন পর্যন্ত বন্যা দেখা দিয়েছে এবং এই উপজেলাগুলোর থেকে কিন্তু গত দুদিন ধরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছিল, পানি ধীরে ধীরে নেমে আসছিল। কিন্তু হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে
নদীর পানি কিছুটা বেড়েছে। তবে আজকে সকাল থেকে তীব্র বৃষ্টি হচ্ছে না, সে কারণে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে। আপনি জানেন যে এই 9টি উপজেলার প্রায় 6 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন এবং 194টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল, কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে মানুষজন বাড়ি ফিরতে শুরু করেছিলেন। গতকাল পর্যন্ত 5,000 জন ছিলেন প্রথম থেকে, এর মধ্যে প্রায় 3,500 মানুষ কিন্তু তাদের বাড়িতে চলে গেছেন। 1500-র মতো মানুষ আছেন এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে। সিটি কর্পোরেশনের এলাকায় কিন্তু 2টি আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে। নিচু এলাকার যেসব এলাকা প্লাবিত হচ্ছে এসব এলাকার প্রায় 200 থেকে 250 জন মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তো সব মিলিয়ে যদি বলি সার্বিক বন্যা পরিস্থিতি এখন আসলে বৃষ্টির কারণে কিছুটা অবনতির দিকে যাচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর আমাদের বলছে যে আরো 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, তারপরে হয়তো ধীরে ধীরে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। কিন্তু এই 2 দিন কিন্তু যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সিলেট নগরবাসীর যে দুর্ভোগ সেই দুর্ভোগটা কিন্তু বাড়বে না, কমবে না, বরং বাড়বে। মঞ্জুর, আপনি থাকুন আমাদের সাথে। এবার চলে যাব সুনামগঞ্জে, সেখান থেকে যোগ দিয়েছেন আরেক সহকর্মী জাকির হোসেন। জাকির হোসেন, তাহিরপুর সুনামগঞ্জ সড়কে পানি উঠে গেছে, এই সড়কে যারা চলাচল করেন সেই চলাচলকারীদের দুর্ভোগ আসলে কতখানি? দেখুন, আজকে সকালে 9টা পর্যন্ত কিন্তু তাহিরপুর সুনামগঞ্জ সড়কে পানি ছিল না, কিন্তু হঠাৎ করে পাহাড়ি ঢল আসায় তাহিরপুর সুনামগঞ্জ সড়কের প্রায় 1.5 কিলোমিটার অংশ পানিতে নিমজ্জিত হয়ে গেছে। তো এই সড়কের এখন যারা যাতায়াত করতো 2টি উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ, তারা সড়কের পাশেই একটি হাওর, সেই হাওর হয়ে নৌকা দিয়ে যাতায়াত করছে। অনেকেই যারা যানবাহন নিয়ে সকালে রওনা দিয়েছিল, তাহিরপুর গিয়েছিল, যারা বিশেষ করে সরকারি চাকরিজীবী বা অন্যান্য ব্যবসায়ী যারা আছে, তারা কিন্তু যানবাহন নিয়ে আবার তাই সুনামগঞ্জ সদরের দিকে ফিরতে পারছে না, কারণ যে 1.5 কিলোমিটারের এই পার এবং ওই পার, দুই পারেই কিন্তু প্রায় 2 শতাধিক যানবাহন আমরা দেখেছি আটকা পড়েছে, বিশেষ করে পণ্যবাহী যানবাহন। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহিরপুর উপজেলা সদরে বিভিন্ন পণ্য নিয়ে যে ট্রাক, কাভার্ড ভ্যান যেগুলো গিয়েছিল সেগুলো কিন্তু আটকা পড়েছে। আর বিশেষ করে মানুষের যে দুর্ভোগ সেটা আসলে বলে বোঝানোর মতো না। এখন নৌকা দিয়ে তারা যাতায়াত করছে, আর নৌকাওয়ালারা কিন্তু, নৌকার যে মালিকরা রয়েছে তারাও কিন্তু একটা বাড়তি অর্থ আদায় করছে, এমনটাই আমাদের কাছে অভিযোগ করেছেন। আর আপনাকে একটা বিষয় এখন বলে রেখে, এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জে রুদ্রোজ্জ্বল আবহাওয়া। 2টার পর থেকে আমরা দেখছি সুনামগঞ্জের আকাশে রুদ্র। এর আগে কিন্তু বৃষ্টিপাত, এই মুহূর্তে যদিও বৃষ্টিপাত নেই, তারপরেও কিন্তু আমরা দেখছি যে সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে একটা মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আর সার্বিকভাবে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত আছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন আগামী 48 ঘন্টা এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং বৃষ্টিপাতও কিন্তু অব্যাহত থাকতে পারে। যদি জাকির, আরেকটি বিষয় একটু জানতে চাই, ছাতকে যেসব এলাকা বিশেষ করে ইসলামপুর ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে, সেখানকার মানুষদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে কিনা? দেখুন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে সমস্ত এলাকা ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাদের বন্যা কবলিতদের জন্য জিয়ার চাল মজুদ আছে, এছাড়াও বাড়তি জিয়ার চাল এবং ত্রাণের জন্য মন্ত্রণালয় তারা চিঠি প্রেরণ করেছে, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এই এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, সেই পানি যদি আরো বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জে যে আশঙ্কা করা হচ্ছে যে বন্যা হয়ে যাবে, এই বন্যা আজকে হয়তো বা আজকে নাগাদই সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে সুনামগঞ্জ শহরে পানি প্রবেশ করতে পারে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবর। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। আগামী 1 সপ্তাহ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টিপাতে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে ঢাকা সহ কয়েক জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছুটা কমার কথাও জানানো হয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে 227 মিলিমিটার।
আগামী 24 আওয়ার্সের মধ্যে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর ডিভিশনে প্রায় এ সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এবার ঢাকায় কোরবানির গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা। ঢাকার বাইরে গরুর চামড়ার মূল্য 50 থেকে 55 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট চামড়ার দাম 5 টাকা বাড়ানো হয়েছে। একই সাথে প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ঢাকায় গরুর চামড়া 1200 টাকা এবং ঢাকার বাইরে 1000 টাকা। খাসির চামড়ার ক্রয় মূল্য প্রতি বর্গফুট 20 থেকে 25 টাকা এবং ছাগলের চামড়া 18 থেকে 20 টাকা নির্ধারণ করা হয়েছে। চামড়া পার স্কোয়ার ফিট আমরা 60 টাকা করে লবণযুক্ত চামড়া ঢাকায় কিনবো। তার মানে হলো যে আমরা ন্যূনতম একটা চামড়া কিনবো 1200 টাকায়। ঢাকার চামড়া 1200 টাকায় লবণযুক্ত চামড়া আমরা এবছর কিনবো। আমরা ঢাকার বাইরে চামড়া 1000 টাকা করে আমরা লবণযুক্ত চামড়া আমরা কিনবো। মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের টানতে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থীরা। একে অন্যের বিরুদ্ধে করছেন পাল্টাপাল্টি অভিযোগও। পছন্দের প্রার্থীকে বেছে নিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দাবি ভোটারদের। এদিকে প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। পাড়ায় পাড়ায় মাইকিং, সমর্থকদের নিয়ে ভোটারদের বাড়ি যাওয়া সহ নানা উপায়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। চতুর্থ ধাপে এবার নওগাঁ সদর, মান্দা ও মহাদেবপুর উপজেলায় ভোট হবে। এই 3 উপজেলায় লড়ছেন মোট 40 প্রার্থী। জনগণের চাহিদা এবং জনগণের চাহিদার কারণে চাপে আমি এখানে এসেছি এবং ইনশাআল্লাহ আমি 100% জয়ী হব। আমার নিশ্চিত আমি জয়ী হতে পারবো। প্রথমে আমার কাজ হচ্ছে 40% রাস্তা কমপ্লিট করে নওগাঁর মানুষ যেন কাঁচা রাস্তাতে হেঁটে মূল রাস্তাতে না উঠতে হয়। বরিশালের উজিরপুর, বানারীপাড়া ও বাবুগঞ্জ উপজেলাও জমজমাট প্রচারণায়। এর মধ্যে উজিরপুর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান সহ প্রাক্তন 2 চেয়ারম্যান ক্ষমতায় ফিরে পেতে প্রার্থী হয়েছেন। ভোটারদের চাওয়াতেই প্রার্থী হয়েছেন দাবি 3 জনেরই। জনগণ আমার উপর অত্যন্ত খুশি, যে কারণে আমি জনগণকে উপেক্ষা করতে পারি নাই। আমি জনগণের কাছে এই জন্য বছর আমি দাঁড়িয়েছি, জনগণকে আবার সেবা দেওয়ার জন্য। আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, প্রশাসনিক যে সুন্দর সিস্টেমটা ছিল, উন্নয়নের পরিকল্পনার যে সুন্দর সিস্টেম ছিল, সেটা কোনোটাই নাই। ওটাকে পুনর্বহাল করার জন্য আমার মূলত ফিরে আসা। এদিকে পছন্দের প্রার্থীকে বেছে নিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের দাবি ভোটারদের। বিভিন্ন ডেটে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। আমরাও আশা করি এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে। 3 উপজেলায় 190 ভোট কেন্দ্রের মধ্যে 40 ভাগই গুরুত্বপূর্ণ বলছে প্রশাসন। বিগত 2টি ইলেকশন যেভাবে পুলিশ নিরপেক্ষতার সাথে এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে, একইভাবে এই নির্বাচনেও পুলিশ তার পূর্বের ন্যায় নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। ঘূর্ণিঝড় রিমালের কারণে 3য় ধাপে স্থগিত হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদেও ভোট হবে 4র্থ ধাপে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ দিনের প্রচারণা নিয়ে জানাতে নওগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম, একেবারেই শেষ মুহূর্ত, ভোটের পরিবেশ আপনি কেমন দেখছেন এখন পর্যন্ত, আর ভোটাররা কি বলছেন, আর নির্বাচন কমিশন যে প্রস্তুতি নিয়েছে সেটি কতখানি? ধাপে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলাগুলো জানেন যে 5 জুন আপনার নওগাঁতে 4র্থ ধাপে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলাগুলো হচ্ছে মান্দা, নওগাঁ সদর এবং মহাদেবপুর। আপনি জানেন যে এই 3টি উপজেলায় কিন্তু আপনার চেয়ারম্যান পদে 14 জন এবং ভাইস চেয়ারম্যান পুরুষ 13 জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনি জানেন যে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার একটি কিন্তু নির্বাচনী প্রচারণা চলছে। এটি কিন্তু একটি মানে নির্বাচনী মত বিনিময় সভা এখানে অনুষ্ঠিত হয়েছে। এখানকার যারা ভোটার এবং এখানকার যারা প্রার্থী তারা যেটি বলছে, নির্বাচনের যে পরিবেশ সেটি এখন পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু এবং স্বাভাবিক আছে এবং তারা যেটি আশা করছেন যে হয়তো আপনার আগামী 5 জুন এই স্বাভাবিক পরিবেশ ভোটারদের ব্যাপক উপস্থিতিও হবে। আপনাকে আরেকটি তথ্য জানাবো যে এখানকার আপনার যারা প্রার্থী তারা যেটি অভিযোগ করছেন যে আসলে এমনি নির্বাচনী পরিবেশ আপনার স্বাভাবিক থাকলেও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা ধরনের আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ তুলছেন। কিন্তু নির্বাচন সংশ্লিষ্ট যারা বলছেন আমরা এখানে কিন্তু কাউকে
আচরণ ভঙ্গ করতে দিচ্ছি না। এবং এছাড়া নির্বাচনের যে পরিবেশ প্রতিটি কেন্দ্রে, আপনি জানেন যে এখানে নওগাঁতে 229টি কেন্দ্রে আপনার 3টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে এবং এখানে কিন্তু আপনার 9,22,128 জন কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তারা যেটি বলছেন যে আসলে এই ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন যেন ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না। এবং তিনি এখানকার জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে আমরা কিন্তু নওগাঁর 11টি উপজেলার মধ্যে কিন্তু 8টি উপজেলার নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা আশা করছি যে 5 জুনের যে নির্বাচন সেটিও আগের যে 8টি উপজেলার নির্বাচন হয়েছে সেরকমটি কিন্তু সুষ্ঠু স্বাভাবিক এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এবং আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে নওগাঁ শান্তিপ্রিয় এবং এই ভোট গ্রহণও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে, এমনটি আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ সাদাত অবন্তিকার আত্মহত্যার 2.5 মাসেও প্রতিবেদন দিতে পারেনি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। এর মধ্যে অভিযুক্ত সহকারী প্রক্টর কাজী দ্বীন ইসলাম জামিনে এসে আত্মহত্যার প্ররোচনা মামলাটি প্রভাবিত করছেন বলে দাবি অবন্তিকার মা তাহমিনা শবনমের। সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। বলেন, মামলা তদন্ত কর্মকর্তা সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন অবন্তিকার আত্মহত্যা মামলার বিষয়ে উদাসীন। ন্যায় বিচার না পাওয়া নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, মামলার আসামি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে বেরিয়ে মামলাটি প্রভাবিত করার চেষ্টা করছেন। গত 15 মার্চ প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মানকে দায়ী করে চিরকুট লিখে নিজ বাসায় আত্মহত্যা করেন অবন্তিকা। জবি প্রশাসনের কাছে সাদেকা হালিম ম্যামের কাছে আমি প্রশ্ন রাখছি, আমি তদন্ত রিপোর্টটা চাই। তদন্তে আপনারা কি এনেছেন? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত এবং আকুল আবেদন জানাচ্ছি এই বিষয়টি যেন তিনি দেখভাল করেন। ময়মনসিংহে গুলশান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী ওমর ফারুক সৌরভের মরদেহ উদ্ধারের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। গতরাতে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের বাবা। স্বজনরা জানান, গত 12 মে পরিবারের অমতে চাচাতো বোন ইশরাত জাহান ইভাকে বিয়ে করেন সৌরভ। এরপর থেকে চাচা ইলিয়াস আলী বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। তাদের অভিযোগ, ঢাকা থেকে ময়মনসিংহে ডেকে নিয়ে সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তারা। পুলিশ জানিয়েছে মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার ময়মনসিংহ মনতলা ব্রিজের নিচ থেকে ওমর ফারুক সৌরভের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মেয়ের যে পছন্দ তার বাবা মানিয়ে নিতে পারছে না। আমরা ছেলের মৃত্যুর বদলি ফাঁসি। আমার আপন চাচা সে আমার বাবা মাকে ফোন করে থ্রেট দেয়, সে আমার ভাইকে জবাই করে ফেলবে, আমাকে জবাই করবে। জয়পুরহাটের আক্কেলপুরে জোড়া হত্যা মামলার আসামি রুবেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, স্ত্রী ও খালা শাশুড়িকে হত্যার অভিযোগে বগুড়ার গাবতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রুবেল হোসেন উপজেলার হলহুলিয়া গ্রামের মিতুকে বিয়ে করে ঘর জামাই থাকতেন। গত 27 মে 3 লাখ টাকার দাবিতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রুবেল। পরে খালা শাশুড়ি আলিয়া বেগম ও শ্যালক নীরবকে আঘাত করে পালিয়ে যান। আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিতু ও আলিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন নিহত আলিয়া বেগমের ছেলে বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন। উক্ত ঘটনায় আমরা জেলা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে আমরা বগুড়া গাবতলী থেকে তাকে গ্রেপ্তার করি এবং তার কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা তার যে ছুরিটি দিয়ে সে দুজনকে মেরেছিল, 2 ছুরিটি আমরা একটা পরিত্যক্ত কবরস্থান থেকে আমরা ছুরিটি উদ্ধার করি। চট্টগ্রামের পাহাড়তলীতে মাদক সেবনের টাকা না পেয়ে নিজ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে ওমর ফারুককে আটক করেছে পুলিশ। গতরাতে ভেলুয়ার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত রিনা খাতুন তার স্বামী সন্তানকে নিয়ে ভেলুয়ার দিঘির পাড় এলাকায় থাকতেন। ছেলে ওমর ফারুক পাহাড়তলী কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে। রাতে মাদক সেবনের টাকা নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওমর ধারালো অস্ত্র দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে। তার মাকে কুপিয়ে হত্যা করেছে ভেলুয়ার দিঘি এলাকায়। ছেলেটার নাম ওমর ফারুক আর তার মা রিনা খাতুন।
তো সে ইয়াবায় আসক্ত ছিল, আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। তো ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তো ছেলেটা আমাদের হেফাজতে রয়েছে অলরেডি। নেত্রকোনার পূর্ব ধলায় মায়ের মরদেহের পাশে অচেতন অবস্থায় উদ্ধার 2 বছরের শিশুটা এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। ঘটনার 5 দিন পরও শিশু ও তার মায়ের পরিচয় শনাক্ত হয়নি, সমাধান হয়নি রহস্যের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির দেখাশোনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা অধিদপ্তর। 2 বছরের এই শিশুটিকে গত বুধবার মৃত মায়ের পাশ থেকে উদ্ধার করা হয় অচেতন অবস্থায়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে এবং শিশুটিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেলে পাঠায় পুলিশ। তার পাশে সবসময় আমাদের লোক আছে, 2 জনকে লোক দেওয়া আছে সবসময়। শিশুটি পুরোপুরি সুস্থ না হলেও তার অবস্থা আগের চেয়ে ভালো। পরিচয় পেলে স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ। যারা আছেন তারা যদি তাদের সন্ধান পাওয়া যায় তাহলে পরিবারের কাছেই তাকে হস্তান্তর দেওয়া হবে, হাসপাতাল থেকে কর্তৃপক্ষ দেবেন। এটি তো আপাতত আমরা আশা করি যে তার একটা টেস্ট তো পাওয়া যাবে। আমরা আশা করি বাচ্চা হয়তো ইমপ্রুভ করবে এবং পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এবং যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা সুস্থ না হবে তার জন্য তার নিরাপত্তা, তার চিকিৎসা এবং যা কিছু প্রয়োজন সবকিছু আমরা করব। ঘটনার রহস্য উদ্ঘাটনে 6 সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। পুলিশ সুপার নিরবিচ্ছিন্ন তদন্তের জন্য একটি বিশেষ টিম গঠন করে দিয়েছে। আমরা নারীর লাশ শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তৎপর রয়েছি। আমরা আশা করছি দ্রুততর সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। জীবিত শিশু ও মৃত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার পূর্বধলা থানায় মামলা করেছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি, তবে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, মাদক রাখার মিথ্যা অভিযোগে আফরোজাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে নির্যাতনে মৃত্যু হয় তার। এরপর থেকে পুলিশের হয়রানির ভয়ে বাড়ি ছেড়েছেন নিহতের স্বজনরা। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আফরোজার ঘর থেকে 15টি ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এর আগে আফরোজাকে আসামি দেখিয়ে শনিবার রাতে অভয়নগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর অপরাধ চক্রের 3 সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। শহরের সার্কিট হাউস এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, গোপন খবরে গত রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কিশোর অপরাধ চক্র পিকে গ্রুপের প্রধান সোহেল ও তার 2 সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, দীর্ঘদিন ধরে রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিতে জড়িত ছিল তারা। জয়পুরহাটের খেতলালে কৃষক শামসুল ইসলাম হত্যা মামলায় বাবা, ছেলে সহ 10 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। গ্রামে 40 শতক জমি নিয়ে বিরোধ চলছিল কৃষক শামসুল ইসলাম ও প্রতিবেশী মোহাম্মদ সাবদুলের। এর জেরে 2011 সালের 31শে অক্টোবর শামসুলকে পিটিয়ে আহত করেন সাবদুলের পরিবার। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় তার স্ত্রী হত্যা মামলা দায়ের করেন। এদিকে ফরিদপুরে মাদক মামলায় ঝিনাইদহে সাবেক ট্রাফিক ইন্সপেক্টর শেখ আজমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নামমাত্র প্রশিক্ষণ নিয়ে নাটোরে চলছে গবাদি পশুর চিকিৎসা। সরকারি পশু চিকিৎসকদের যথাসময়ে পাওয়া যায় না বলে খামারিদের অভিযোগ রয়েছে। এতে গ্রাম্য চিকিৎসকদের দিয়ে পশু চিকিৎসা করাতে বাধ্য হন তারা। এর ফলে চলতি বছরে জেলায় অন্তত 11টি গরু ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ কৃষক ও খামারিদের। নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামের খামারি ফারুক আহমেদ কিছুদিন আগে একটি গাভীর জ্বর আসলে গ্রাম্য ডাক্তার ডাকেন। ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পরেই মারা যায় গাভীটি। কিছুদিন আগে আমার একটা গাভী জ্বর হয়, তো জ্বর হওয়ার পরে আমি এক গ্রাম্য পশু ডাক্তারকে ফোন দিই। তো উনি আসার পরে আমার গরুকে 3-4টার মতো ওষুধ খাওয়ায়। ওষুধ খাওয়ানোর পরে আমার গরুটা 20 মিনিট পরে মারা যায়। জেলার 7 উপজেলায় যারা গবাদি পশু পালন করেন তাদের পশু চিকিৎসায় নানা সমস্যায় পড়তে হয়। সরকারি ডাক্তারদের ডাকলে পাওয়া যায় না, বাধ্য হয়ে গ্রাম্য চিকিৎসক দিয়ে পশু চিকিৎসা করাতে হয়। অসুখ বিসুখ হলে গ্রামে যেগুলো ডাক্তার আছে এটা দিয়ে
হচ্ছে যে চিকিৎসা করলে ঠিক মতো সারে না, আর সরকারি ডাক্তার দিয়ে চিকিৎসা করলে সারে, কিন্তু ডাকলে আসে না। গ্রামে তো অনেক ডাক্তার আছে, সাধারণ আছে, কিন্তু এখানে আসে কিন্তু ভালো চিকিৎসার জন্য, ভালো সেবা পাওয়ার জন্য আসে, কিন্তু এখানে সঠিকভাবে তেমন চিকিৎসা হয় না। গ্রাম্য চিকিৎসকরা জানান যুব উন্নয়ন থেকে 3 মাসের প্রশিক্ষণ নিয়ে চিকিৎসা দিয়ে থাকেন। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, রেজিস্টার্ড ডাক্তার ছাড়া পশু চিকিৎসা দেয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টুকটাক নিজে চিকিৎসা করি, আর বড় ধরনের যেগুলো সমস্যা হয় আমাদের উপজেলা প্রাণী সম্পদের যে মেহেদি স্যার আছে, ওনার স্যারের ডাইকে নিয়ে এসে সিরিয়াস সমস্যাগুলো ওগুলো আমরা চিকিৎসা করি। অ্যাক্ট অনুসারে কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ছাড়া গবাদি পশু, হাঁস মুরগি বাস্তবিক চিকিৎসা করার কোনো সুযোগ নাই। রেজিস্টার্ড ডাক্তার ছাড়া সেখানে যদি অন্য কেউ যদি প্র্যাকটিস করে, তাহলে পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। রেজিস্টার্ড ডাক্তার ছাড়া কেউ গবাদি পশু চিকিৎসা দিলে অনধিক 3 বছরের কারাদণ্ড অথবা 2 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেহেরপুরের গাংনীতে আফ্রিকান ওপেন বিল জাতের 8টি বিদেশি পাখি উদ্ধার করা হয়েছে। ঘটনায় আটক একজনকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতরাতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের চোখতোলা এলাকায় অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারে তল্লাশি চালায় র্যাব। এ সময় আফ্রিকান ওপেন বিল জাতের 8টি বিদেশি পাখি উদ্ধার করা হয়। চালকের কাছে বৈধ কাগজপত্র না থাকায় পাখি বহনের দায়ে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এসব পাখি গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হবে। ভারতে পাচারের জন্য এসব পাখি মেহেরপুর সীমান্তে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে র্যাব। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।